Hello students, welcome to ADA 24/7 WBCS Topper. ADA 24/7 WBCS Topper এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই দীপাঞ্জন স্যার। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনায় যাব সেটা হচ্ছে WBCS 2025 এর প্রস্তুতি কিভাবে শুরু করবে। বেসিক্যালি বিগিনার্স যারা রয়েছে তাদের জন্য কি স্ট্র্যাটেজি হতে পারে। তোমরা সকলে জানো 2024 এর নোটিফিকেশন এখনো অবধি পিএসসি প্রকাশ করেনি। একটা শর্ট নোটিফিকেশন প্রকাশ করে জানিয়েছে খুব শিগগিরই WBCS 2024 এর এক্সামিনেশনের যে ফুল নোটিফিকেশন সেটা আসতে চলেছে। এটা তোমাদের কাছে জানা, নতুন করে কিছু নয়। মানে যারা বিগিনার্স তাদের কাছে হয়তো অনেকেরই কাছে অবগত নও তোমরা যে সামনে যে 2025 পড়ে যাচ্ছে, তাহলে 25-এর প্রিপারেশনই নেব। তোমাদের আমি শুরুতে বলবো যারা যারা 21 বছর ক্রস করে গেছো তারা কিন্তু যদি বিগিনার্স হও তাহলে 2024-এর এক্সামও তোমরা দিতে পারবে। এবার এক্ষেত্রে এজ ক্রাইটেরিয়াটা কোন সাল হিসেবে নেওয়া হচ্ছে সেটা কিন্তু ডিপেন্ড করছে যখন ফুল নোটিফিকেশন আসবে তার উপরে। ফুল নোটিফিকেশন কবে আসবে পিএসসি জানিয়েছে খুব শিগগিরই, তবে আমরা এক্সপেক্ট করছি এবং রিসেন্ট জাস্ট কদিন আগেই তোমাদের তরফ থেকে মানে তোমরা যারা যারা অ্যাসপিরেন্টস আছো তাদের তরফ থেকে পিএসসি ভবনে তোমরা গেছিলে এবং গণ ডেপুটেশন দিতে গেছিলে। সেখানে পিএসসির তরফ থেকে জানানো হয়েছে যে খুব শিগগিরই আসবে, ডিসেম্বর মাসেই আসবে। এবং এই আটকে আছে কেন, তারা কেন আসছে না? কারণ কদিন আগেই মানে জুন মাস নাগাদ পিএসসি কিন্তু ক্যালেন্ডার প্রকাশ করে জানিয়েছিল 15ই ডিসেম্বর 2024-এর WBCS এর প্রিলিমিনারি এক্সাম, কিন্তু সেটা হলো না। তো এই না হওয়ার পেছনে মেন কারণ হচ্ছে ওবিসি কেস। ওবিসি কেসে সমস্ত কিছু আটকে আছে। তবে রিসেন্ট যে ঘটনাটা ওবিসি কেসের সাথে ঘটলো তাতে এটুকু এক্সপেক্টেড যে বিষয়টা এবার আশা করি মিটে যাচ্ছে। এবং এরপর তোমাদেরকে বলতে পারি যে WBCS শুধু নয়, WBCS এর পাশাপাশি আরো কতগুলো নোটিফিকেশন আসছে। আমার মন গড়া কথা একটাও নয়। পিএসসির অফিস থেকেই তোমরাই যারা যারা এক্সপিরিয়েন্স আছে গণ ডেপুটেশন যখন দিতে গেছিলে পিএসসির তরফ থেকে জানানো হয়েছে যে WBCS এর নোটিফিকেশন তো অলরেডি ওরা জারি করেছে, সেটা শর্ট, একদম ফুল নোটিফিকেশন এই মাসেই আসছে। এবং ডিসেম্বরের শেষ মিডল বা শেষ থেকে জানুয়ারির প্রথমের মধ্যেই আরো একটা এক্সাম আসছে, IDO ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। খুব ভালো এক্সাম, গ্র্যাজুয়েশন বেসড এক্সাম এবং সিঙ্গেল টায়ার এক্সাম। WBCS যেমন অনেকগুলো টায়ার, অনেকগুলো স্টেপ তোমাকে ক্রস করে তারপরে তোমার চাকরিটা পেতে হবে, IDO কিন্তু সিঙ্গেল টায়ার এক্সাম। এবং যারা যারা WBCS দাও আমি বলবো IDOটার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো। এর পাশাপাশি MVI অর্থাৎ মোটর ভেহিকেল ইন্সপেক্টর, এটাও কিন্তু গ্র্যাজুয়েশন বেসড এক্সাম এবং যথেষ্ট ভালো এক্সাম। কিন্তু এক্ষেত্রে একটা ছোট্ট প্রবলেম থাকে, WBCS এর গ্রুপ বি বাদে বাকি যে পোস্টগুলো আছে মানে A, C and D এর ক্ষেত্রে হাইটের কোনো ব্যাপার থাকে না, হচ্ছে বুকের ছাতির ব্যাপার থাকে না, কিন্তু ডিএসপি পোস্টের ক্ষেত্রে সেটা থাকে, মানে গ্রুপ বি এর ক্ষেত্রে থাকে। অ্যান্ড অলসো অন এই MVI অর্থাৎ মোটর ভেহিকেল ইন্সপেক্টর যে পোস্টটা আসতে চলেছে এটাও কিনা পিএসসির তরফ থেকে জানানো হয়েছে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই নোটিফিকেশন আসবে, সেটার ক্ষেত্রেও এই ব্যাপারটা থাকে, হাইটের একটা ব্যাপার থাকে। কিন্তু IDOর এক্সাম এরকম কোনো ব্যাপার নেই, যে কেউ যে কোনো শাখার গ্র্যাজুয়েট পরীক্ষায় বসতে পারো, কোনো মার্কস কিচ্ছু লাগে না। WBCS যেমন রুলস সেরকমই। তো এবার এই বিগিনার্সদের জন্য কিন্তু তুমি যারা শুরু করছো, যারা হয়তো এবছর সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তাদের ক্ষেত্রে এই তিনটে এক্সাম পিএসসির তরফ থেকে যথেষ্ট ভালো এক্সাম আসতে চলেছে। রিসেন্ট পাস্টে আমরা দেখলাম মিসলেনিয়াস হয়ে গেল এবং ক্লার্কশিপ এক্সামিনেশন ডান। তো তারপর কিন্তু এই তিনটে বড় বড় এক্সাম আসছে এবং গ্র্যাজুয়েটদের জন্য একটা বড় সুযোগ। সিট কি বেশি থাকবে না থাকবে সেটা পিএসসি এখনো ডিক্লারেশন সেভাবে দেয়নি। দেখো জেনারেলি যেগুলো গ্র্যাজুয়েশন বেসড এক্সাম হয় সেগুলোতে তুমি কখনোই এক্সপেক্ট করো না যে 1000, 5000, 10,000 সিট থাকবে। খুব রেয়ার থাকে না, মানে ইন বিটুইন ওই 500-1000-এর মধ্যেই থাকবে, এটুকু তোমাকে বলতে পারি, বা তারও কমই থাকবে ধরে রাখো, ওই 150, 200, 300। WBCS এর ক্ষেত্রেও এতটা পোস্ট মানে এত বিশাল বিশাল ভ্যাকেন্সি কোনোদিন বেরোয় না, একটা নমিনাল থাকে। এবার এই ভ্যাকেন্সিটা পিএসসি কিন্তু ডিক্লারেশন জেনারেলি করে না যে কত ভ্যাকেন্সি রয়েছে, এটা ওই যখন মানে তোমাদের ফিল আপ তোমাদের কি বলে রিক্রুটমেন্ট করে সেই সময়তে জানানো যায়। তো যাই হোক, এবার এই যে যারা যারা বিগিনার্স তাদের ক্ষেত্রে বলবো WBCS এর প্রিপারেশন নাও এবং WBCS এর প্রিপারেশন নিলে পিএসসির গ্র্যাজুয়েট বেস যে কটা এক্সাম সেগুলো কিন্তু তোমরা আরামসে দিতে পারবে। WBCS এ কি রয়েছে সিলেবাস তোমরা জানো অলমোস্ট। এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, এছাড়াও বিজ্ঞানের 4টে অংশ। হ্যাঁ, বিজ্ঞান বললেই অনেকেই ভাবো সায়েন্স বলে 3টে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। নট অনলি দ্যাট, তার পাশাপাশি রিসেন্ট পাস্ট টাইমে আমরা যদি দেখি বলবো আরো দুটো বিষয় যুক্ত হচ্ছে, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং তার সাথে সাথে টেকনোলজি।
এই দুটো কিন্তু এসে গেছে অলরেডি। আর ম্যাথ রয়েছে, রিজনিং রয়েছে, ইংলিশ রয়েছে, মানে আন্ডার দ্য স্কাই যা যা সাবজেক্ট তোমরা ওই 10th লেভেল অব্দি পড়ে এসছো সবই পড়তে হচ্ছে। তুমি বলতে পারো স্যার আমি তো ইকোনমি 10th লেভেল অব্দি পড়িনি, স্যার আমি পড়িনি। ঠিক আছে, তুমি হয়তো বাংলা মিডিয়াম থেকে পড়েছো, পড়োনি। যারা যারা সিবিএসসি আইসিএসসি বোর্ডে পড়েছে তারা কিন্তু পলিটি বা ইকোনমিকে সিভিক্স আকারে এবং ইকোনমি আকারেই পড়েছে। তো শুরু করছো যখন, আমি বলবো প্রথমেই জাস্ট শুরুতে তোমার টার্গেট থাকুক সিলেবাসটাকে ভালো করে অ্যানালাইসিস করা। বিভিন্ন গুগল করে নাও, মানে তুমি সিলেবাস পেয়ে যাবে, পিএসসির ওয়েবসাইটে যাও সিলেবাস পেয়ে যাবে। এবং 2024-এর যদি টার্গেট রাখো তাহলে বলবো এক্সাম খুব বেশি দেরি নেই, তোমরা শুরু করতে পারো 2024-এ। যেহেতু ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে টাইম ডিউরেশনের কোনো ব্যাপার নেই যে 4 বার 6 বার 5 বার দেওয়া যাবে, যেটা ইউপিএসসিতে রয়েছে 6 বারের বেশি দেওয়া যায় না ইউআরদের ক্ষেত্রে। তো এখানে এরকম কোনো ব্যাপার নেই, তুমি যতবার খুশি দিতে পারো। সেক্ষেত্রে আমি বলবো যারা যারা এবছর 21 বছর কমপ্লিট করেছো, সদ্য গ্র্যাজুয়েট হয়েছো, তারা কিন্তু 2024-এর এক্সামে বসে পড়ো জাস্ট এক্সপিরিয়েন্স গেনের জন্য। 2024-এর এক্সাম 2014 থেকে যে প্যাটার্নে হচ্ছে, প্রিলিমিনারি এমসিকিউ, মেন্সও এমসিকিউ সেম প্যাটার্নে হবে, এবং অপশনালের ক্ষেত্রে ডেসক্রিপটিভ যেটা ছিল সেটা খুবই চলবে। 2025 থেকে সিলেবাস বদল, প্রিলিমিনারি এমসিকিউই থাকছে, কোনো চেঞ্জ নেই। মেন্সে গিয়ে কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্ন এসে যাচ্ছে আবারও, এবং প্যাটার্নটা কিছুটা ইউপিএসসি-কে বেস করে রাখা হয়েছে, তোমরা জানো। তো এবার বিগিনার্সটা কি করবে? আমি বলবো যারা শুরু করছো, দেখো তারা যারা ডাব্লিউবিসিএস 2024 দিতে পারবে, মানে বয়স এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, যাদের 21 বছর কমপ্লিট এবং গ্র্যাজুয়েশনও হয়ে গেছে 21 বছরের বয়সের মধ্যে, তাদের বলবো দেওয়াটা 2024-এর তোমরা ফর্ম ফিল আপ করো। কারণ এখনো ফর্ম বেরোয়নি, ফর্ম বেরোলে আশা করি এই মাসেই বেরোচ্ছে, ডিসেম্বরে ফর্ম বেরোলে ফর্মটাকে আরামসে ফিল আপ করো। তুমি ধরে নাও হবে না, বাট হতেও তো পারে, কিন্তু ধরে নাও হবে না বলে ধরে নিয়ে পড়াশোনা না করে বসে থাকলে হবে না, একদম ডেডিকেটেডলি পড়ো। হাতে বেশি সময় হতে পাবে না, 3 মাস সময় পাবে, কিন্তু 3 মাসটাকে 3টে বছরের মতো কাজে লাগাও। কিভাবে? শুরুতে জাস্ট শুরুতে আমি বলবো না তোমাকে লক্ষ্মীকান্ত পড়ো, পলিটির ক্ষেত্রে পুনাম দালাল দহিয়া পড়ো, কি মোটা বিশাল বই পড়ো, একদমই যেও না ওদিকে। একদম শুরুটা করো ইনিশিয়াল স্টেজ দিয়ে। তুমি যদি বাংলা মিডিয়াম হও তাহলে বলবো কলেজ স্ট্রিটে যাও, বা তোমার মানে বাড়ির পাশে যে বইয়ের দোকান আছে সেখানে একটু ওই 90s-এর টাইমের যে ক্লাস 11-12-এর বইগুলো, সরি ক্লাস 9-10-এর যে বইগুলো ছিল সেগুলোকে নিয়ে এসো। হিস্ট্রি, জিওগ্রাফি, বিজ্ঞান, ওই একদম 90s-এর সময়কার যে বইগুলো সেগুলো। কারণ তার পরবর্তীকালে সিলেবাস চেঞ্জ হওয়াতে বইয়ের কোয়ালিটি এবং যে পরিমাণ তোমার থাকার কথা, যে বিষয়বস্তুগুলো সেগুলো কম ছিল, সে কারণে 90s-এর বইকে আমি সাজেস্ট করবো, যেটা তুমি কলেজ স্ট্রিটের পুরোনো বইয়ের দোকানে আরামসে পেয়ে যাবে। যদি তোমার বাড়ির পাশের কোনো দোকান থাকে তারা আরামসে নিয়ে দিতে পারবে। অনলাইনে কিছু সাইট আছে, কিছু ওয়েবসাইট আছে যারা কিরা পুরোনো বই বিক্রি করে, সেখানেও তুমি দেখতে পারো। তো মোদ্দা কথা পুরোনো বইগুলো পড়ো যারা যারা বাংলা মিডিয়াম থেকে বিলং করছো। কোন ক্লাসের? ক্লাস 9 আর 10-এর। যারা যারা ইংলিশ মিডিয়াম থেকে আসো তাদের তো অনেকটাই ফেসিলিটিস আছে, তারা এনসিইআরটি বইগুলোকে ভালো করে পড়ো। এটা শুরু করো। শুরুতেই যদি এখন ওই বড় বইগুলোর দিকে এগো, মানে পুনাম দালাল বা বলো হয়তো এদিকে হচ্ছে এম লক্ষ্মীকান্ত, তাহলে দেখবে প্রথমে না ল্যাদারটি চলে আসবে যে এত বড় এত কিছু পড়বো না ভাই, ডাব্লিউবিসিএস আমার জন্য না, আমি অন্য এক্সামের জন্য প্রিপারেশন নিই। দেখো তোমাকে পেতে হবে সিভিল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় এক্সাম, তার জন্য তো খাটতে হবে, কিন্তু খাটনিটাকে তুমি রিলিজ করতে করতে, মানে হালকা করে করে মাথাটাকে প্রেশার রিলিজ করে পড়াশোনা করো, তাহলে দেখবে ওটাকে ওই চাপটাকে আর চাপই লাগছে না। তো এই জন্য বিগিনার্সদের ক্ষেত্রে আমার সাজেশন হবে তুমি প্রথমে যদি বাংলা মিডিয়াম থেকে বিলং করো এবং ইংলিশে ভয় থাকে, বেসিক্যালি বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের একটা প্রবলেম, তারা ওই ক্লাস 9-10-এর 90s-এর মানে 90 দশকের 9-10-এর যে বইগুলো সেগুলোকে নিয়ে এসে পড়ো। পুরনো বইয়ের দোকানে আরামসে পেয়ে যাবে, পুরনো বইয়ের যে ওয়েবসাইটগুলো সেখানেও পেয়ে যেতে পারো। আর যারা যারা ইংলিশ মিডিয়াম থেকে বিলং করছো তাদের বলবো এনসিইআরটিটাকে পড়ো, শুরুতে এটা করো। এরপরের স্টেজ মোটামুটি তুমি যদি এই শুরুটা কে শেষ করে ফেলতে পারো 1 থেকে 1.5 মাসের মধ্যে, এবং চেষ্টা করো সেটাই করার, নেক্সট স্টেপে যাও তুমি একটু লেভেল আপ। যারা যারা বাংলা মিডিয়াম থেকে আছো তাদেরকে বলবো লাইক বিভিন্ন যে ম্যানুয়াল বইগুলো হয় ইংলিশ ভাষায় সেগুলোকে তুমি নিয়ে নাও, নিজের পড়াটাকে আর একটুখানি গ্রো করার জন্য। ইংলিশের সাথে তুমি অ্যাকাস্টামড হয়ে গেলে, টপিক মানে সাবজেক্টিভ যে মানে বিভিন্ন ওয়ার্ড আছে সেগুলোর সাথে তুমি অ্যাকাস্টামড হয়ে গেলে, এরপর তোমার টার্গেট হবে ওই পুনাম দালাল দহিয়া, ওই মাজিদ হোসেন, ওই এম লক্ষ্মীকান্তের বইগুলোকে পড়া।
কারণ প্রথমে যদি তুমি ওখানে যাও তোমার চাপ কিন্তু হবে। এবার এখানে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে তো বলবো এনসিআরটির পরেই তোমরা মাজিদ হোসেন, পুনাম দালাল বা এম লক্ষ্মীকান্তের দিকে এগোতে পারো। এবার এখানে অনেকে বলে বসতে পারো যে স্যার আপনি বলছেন এম লক্ষ্মীকান্ত না পড়লে প্রথম থেকে হবে। একদমই তাই, প্রথম থেকে আগে বেসিকটুকুকে রেডি করো এবং ওই যে বললাম প্রেশার রিলিজটাকে করো, মানে প্রেশারটাকে দিও না, হালকা করে পড়ো, দেখবে চাপটাকে চাপই মনে হবে না। ফ্যাক্ট চাপ তো থাকবেই। এবার কতক্ষণ পড়বো স্যার, কেউ কেউ তোমাকে সাজেশন দেবে 10 ঘন্টা পড়ো, 8 ঘন্টা পড়ো, পড়তে পারো। একদিন 10 ঘন্টা পড়বে, দুদিন 10 ঘন্টা পড়বে, 24 ঘন্টার মধ্যে পরের দিন দেখবে আর পড়ার এনার্জি নেই। এটা হবে, কারণ এটা হতে পারে না 10 ঘন্টা ধরে তুমি পড়েছো, তুমি পড়তেই পারো কখন পরীক্ষার আগে দিয়ে, তখন একটা অন্য রকমের এনথুই তোমার মধ্যে কাজ করবে। কিন্তু প্রতিদিন 10 ঘন্টা ইট ইজ খুব একটা মানে সাধারণ মানুষজনের ভাবে পড়তে পারে বলে আমার তো জানা নেই। তুমি কতক্ষণ দেবে তাহলে? যারা শুরু করছো তাদের বলবো ইনিশিয়াল স্টেজে 6 থেকে 7 ঘন্টা, মানে 6 to 7 আওয়ার্স। এই 6 to 7 আওয়ার একটানা তুমি পড়তে পারো। তোমার যদি কোনো ওয়ার্কিং হও বা তুমি যদি নন ওয়ার্কিং হও তাহলে আমি বলবো এটাকে ভাগ করে নাও, মানে দিনের বেলা এবং রাত্রিবেলা হিসেবে। তুমি দিনের বেলা 3.5 ঘন্টা পড়ছো বা 3 ঘন্টা পড়ছো, রাত্রিবেলা 4 ঘন্টা বা 3.5 ঘন্টা, মানে মোট কথা 7 ঘন্টা তোমাকে কভার করতে হবে, যেটা যেভাবে হোক। একবেলা একটু কম হলো তো পরের বেলা একটু বেশি পড়ে নাও। দেখো 4 ঘন্টা তুমি কিন্তু আরামসে পড়তে পারো। মানে তুমি যদি সাপোজ সন্ধে 7টাতেও পড়তে বসো, 8টা 9টা 10টা 11টা পড়া যায়। মাঝখানে তুমি ডিনার করেছো তাহলে আরেকটুখানি টাইমটাকে বাড়িয়ে দাও, মানে ধরো তুমি সাপোজ 10টা থেকে 11টা টাইম ডিনারের জন্য রেখেছো, তাহলে 11টা থেকে 12টাকে তুমি ওখানে ইউটিলাইজ করে নাও, হয়ে গেল। তো এভাবে কিন্তু পড়াটা শুরু করো যারা আছে। তবে শুরুতেই ওই 10 ঘন্টা 15 ঘন্টার গল্পে যেও না, মানে ওগুলো পড়তে হবে কখন? পরীক্ষার আগে, এখনই নয়। এখন এত চাপ নিলে আলটিমেটলি তুমি কিন্তু তোমার লক্ষ্যে পৌঁছতে সত্যি বলতে চাপ হবে। তাই এইভাবে আস্তে আস্তে শুরু করো। বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামের শুরুতে একটা প্রবলেম থাকে, যেহেতু ওই মানে লিঙ্গুইস্টিক প্রবলেম বা লিঙ্গুইস্টিক ব্যারিয়ার, তো সেই ব্যারিয়ারটাকে তুমি ব্রেক করবে। এবার এখানে কয়েকজন প্রশ্ন করে বসো, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ স্টুডেন্টই বাংলা মিডিয়ামের থাকো, যে স্যার বাংলা ভাষায় কি কোনো বই নেই? বাংলা ভাষায় কি আমি পড়তে পারবো না? কেন বাংলায় নয়? আপনি কেন ইংলিশ 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 করছেন? আমি আমার ক্লাসেও এটা দেখেছি। দেখো, শুরুটা আমি বলেছি বাংলায় করো। কেন বলছি তার একদম লজিক্যাল কতগুলো পয়েন্ট আছে। নাম্বার 1, প্রিলিমস। প্রিলিমস তো স্যার বাংলাতেই হয়, একদমই, এখনো বাংলায় হয়, এবং 2025-এর যে প্রিলিমস সেটা এমসিকিউ হবে বাংলাতেই হবে, মানে বাংলা ইংলিশ দুটো ভার্সনে, এখনো বাইলিঙ্গুয়াল হয়, বাংলা ইংলিশ দুটো ভার্সনে। কিন্তু যদি প্র্যাকটিক্যালি দেখো তাহলে যারা পিএসসির তরফ থেকে প্রশ্ন তৈরি করেন, প্রশ্নকর্তারা, তারা কিন্তু ইংলিশ ভাষাতেই প্রশ্ন বানান। এবার ওটাকে গুগল ট্রান্সলেটর ফেলে ট্রান্সলেট করে। এবার তোমরা যারা যারা গুগল ট্রান্সলেটর কোনোদিন ইউজ করেছো জানোই, গুগল ট্রান্সলেটর কিন্তু কখনো অর্থ ধরে ট্রান্সলেট করে না, শব্দ বাই শব্দ ট্রান্সলেট করে, শব্দ ধরে ধরে ট্রান্সলেট করে। তার ফলে কি হয়, অনেক সময় উল্টো পাল্টা সেন্টেন্স, কিন্তু সেন্টেন্স মেকিং এরই কি মানে ঘেটে ঘ হয়ে যায়, উল্টো পাল্টা হয়ে যায়। এবং এই উল্টো পাল্টা হওয়ার কারণে রিসেন্ট টাইমে ফুড এসআই এক্সাম হলো, সেখানে অনেকেই ফুল অ্যান্সার করে এসছে অঙ্কের ক্ষেত্রে। তার কারণ দোষটা তোমার নয়, কারণ তুমি বাংলা ভার্সনটা দেখে করেছো। আর পিএসসি কিন্তু যখন প্রশ্ন বানায় এবং প্রশ্নের অ্যান্সারটা রেডি করে, সেটা কিন্তু ইংলিশ ভাষাতেই রেডি করে, মানে ইংলিশের প্রশ্নটা দেখেই সে অ্যাকর্ডিংই বানায়। এবার দেখা গেছে ওখানে অনেকগুলো শিফট এরকম হয়েছে, অনেকগুলো অঙ্কের প্রশ্নের ক্ষেত্রে আমাকে রিলেট করতে পারছো, মানেটা পুরো চেঞ্জ হয়ে গেছে যখন বাংলাকে ট্রান্সলেট করা হয়েছে থ্রু দ্য গুগল ট্রান্সলেটর। সেই কারণেই বলছি যে শুরুটা অবশ্যই নিজের ভাষাতে করো, যাদের যাদের লিঙ্গুইস্টিক ব্যারিয়ার্স রয়েছে, ভাষাগত সমস্যা রয়েছে, কিন্তু আস্তে আস্তে তোমাকে ইংলিশে যেতে হবে। এটা একটা কারণ। 2 নাম্বার কারণ, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে মেন্স এক্সাম কিন্তু তোমার ইংলিশেই প্রশ্ন দেবে। প্রশ্ন যদি তুমি টার্মগুলোকে না বুঝতে পারো, তুমি ভাই চাপ খাবে। কারণ হিস্ট্রির কিছু কিছু স্পেশাল টার্ম থাকে, পলিটির, আমি নিজে তোমাদের পলিটি পড়াই এখানে, পলিটির বেশ কতগুলো শব্দের এদিক ওদিক আছে, মানে যেটা ইংলিশের ক্ষেত্রে প্রপারলি হয়। এক্সাম্পল চলো বলতে পারি যে তোমার সার্টিওরারি, এটা আমাদের মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত একটা বিষয়। সার্টিওরারি, যেখানে আমাদের মৌলিক অধিকার ভঙ্গ হলে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট তখন এই রিট জারি করে, দ্যাট ইজ কল সার্টিওরারি, এক ধরনের রিট। এবার এই সার্টিওরারি যদি বাংলা দেখো, এর বাংলা হয় উৎপ্রেষণ, কিন্তু তুমি এই শব্দটা আমার মনে হয় খুব রেয়ারলি তোমার প্রশ্নপত্রে দেখতে পারবে। তুমি যদি সার্টিওরারিকে হয়তো অনেক সময় করে দেয় একদম বাংলা অক্ষরে লিখে দিল, বাংলা হরফে লিখে দিল, তুমি তো জানো না, ইংলিশটা জানো না, তুমি বাংলা পড়েছো। এই প্রবলেমসগুলো কিন্তু মেনলি ক্রিয়েটেড হয়। আর সেকেন্ড পয়েন্ট, যদি দেখো ডাব্লিউবিসিএস মানে শুধু প্রিলিমিনারি পাস করা নয়, ডাব্লিউবিসিএস মানে মেন্সও পাস করা। তো মেন্সের ক্ষেত্রে যদি দেখো মানে কোশ্চেনের ডেপথ, সেখানে
বাংলা ভাষার বইগুলোকে আমি কখনোই অসম্মান করছি না, যথেষ্ট যারা যারা লেখক যথেষ্ট ডেডিকেটেডলি লিখেছেন, কিন্তু সত্যি বলতে বাংলা ভাষায় মেন লেভেলের বই খুব অভাব রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। কারণ WBCS মেন্স এখনো অবধি MCQ দেওয়া যায়, সেখানে তোমার অসুবিধা নেই, তুমি দিতেই পারো। আর এরপরে যখন তোমার 2025 থেকে মেন্সটা তোমার ডেসক্রিপটিভ হবে, সেখানেও তুমি যে কোনো ভাষায় লিখতে পারো, যেটা তুমি ফ্লুয়েন্ট, তুমি ইংলিশও লিখতে পারো, বাংলায় লিখতে পারো ডেসক্রিপটিভটা। কিন্তু ওই লিখতে গেলে তোমাকে তো মানে বুঝতে হবে, আর লিখতে গেলে তোমার ইন ডেপথ লিখতে হবে। তো সেই ডেপথটা তুমি তখনই তৈরি করতে পারো যখন একটু ভালো ভালো বইগুলোকে তুমি পড়বে। বেশি বই পড়ার দরকার নেই, খুব কম বই পড়ো, একটা সাজেস্টিভ ওয়েতে পড়ো, এবং এক গাদা বই কিনে নিয়ে আসলে তার মাঝখানে পড়লে না, কারণ WBCS এর অ্যাসপিরেন্টসদের ক্ষেত্রে এটা একটা বড় সড়ো প্রবলেম হয়, তারা এক গাদা বই কিনে নেয়, আলটিমেটলি পড়ার সময় ল্যাদ খায়। তো প্লিজ ওটা করো না। শুরুতে যেমন বললাম স্টেপ বাই স্টেপ এগো, একদম 9-10 দিয়ে শুরু করো, তারপরে বাংলা মিডিয়াম হলে একটুই ম্যানুয়াল টাইপের বইগুলোই যাও, এবং তারপরে গিয়ে একটু লেভেলের বইগুলোই পড়ো, ব্যাস। এবার লেভেলের বইয়ের মধ্যে কিন্তু ভাগ আছে, তো সেই অত কিছু, ধরো সাপোজ আমি পলিটির ক্ষেত্রে যদি বলি, এম লক্ষ্মীকান্ত, দুর্গাদাস বসু, দুটোই ভালো বই, নো ডাউটলি ভালো বই, কিন্তু এম লক্ষ্মীকান্ত দিলে দুর্গাদাস বসু নেওয়ার দরকার নেই। আর দুর্গাদাস বসুর বইও ভালো, কিন্তু দুর্গাদাস বসুর বইয়ের ক্ষেত্রে একটা ব্যাপার, যেহেতু মানে ডি বাসু নিজে একজন সুপ্রিম কোর্টের জাস্টিস ছিলেন, তার লেখার মধ্যে বেশিরভাগটাই ওই মানে একটু ওই লয়ের দিকটাকে বেশি করে এমফাসিস করা হয়েছে, এবং জেনারেলি কম্পারেটিভ দিকটা একটু কম থাকে। তো সেই কারণে আমি বলবো যে জাস্ট একটা বই নাও, লক্ষ্মীকান্তকে ভালো করে পড়ো না, কারণ দেখো এরপর তোমাকে প্রশ্ন উত্তর এখনো যদি দেখো MCQ প্র্যাকটিস করতে হবে, পরবর্তীকালে তোমাকে লিখতে হবে। সো এই জায়গাটাকে ভালো করে রেডি করে নাও, একটা জায়গা থেকে বেস কনসেপ্ট মানে বেসিক কনসেপ্টকে রেডি করে তারপরে স্টেপ বাই স্টেপ এগো, ব্যাস। দেখবে এইভাবে যদি তুমি রেডি করো তোমার চাপ হবে না। এবার আমরা জেনে নিই WBCS 2025 সিলেবাসটা কি আছে। দেখো আমরা মেন্স প্রিলিমসের সিলেবাস বলেছি সেম, মেন্সের ক্ষেত্রে সিলেবাসে কিছু পরিবর্তন এসছে। এখানে থাকছে একটা কোয়ালিফাইং মার্কস, যেটা এখন অবধি নেই, এটা 2025 ক্ষেত্রে হবে। পেপার এ আর পেপার বি, পেপার এতে ইংলিশ আর নেপালি থাকছে 300 মার্কসের, পেপার বিতে থাকছে মানে পেপার এতে থাকছে বেঙ্গলি আর নেপালি 300 মার্কসের, আর পেপার বিতে থাকছে ইংলিশ, সেটাও 300 মার্কসের, 600 মার্কস, তার মধ্যে 30% পেতে হবে। ঠিক আছে, 30% মিনিমাম তোমাকে পেতে হবে, 30% পেলে তুমি কোয়ালিফাই করলে তোমার নেক্সট মেরিট বেস পেপারে আসার জন্য এখানকার মার্কসগুলো কিন্তু অ্যাড অন হবে, এটা অ্যাড অন হবে না, জাস্ট এটা তোমার কোয়ালিফাইং মার্কস। ওকে, এরপর কি থাকছে, এরপর থাকছে পেপার 1, 2, 3, 4 করে একদম 8 অবধি পেপার, তার মধ্যে লাস্ট 4টে অপশনাল হিসেবে রাখা হয়েছে। তো এর মধ্যে নতুন যদি কিছু বলো, দেখো এখন যা যা সিলেবাস আছে সেরকমই থাকছে, নতুন কি কি অ্যাড অন হলো, ইনক্লুশন হলো। ইনক্লুশন যদি দেখা যায়, একটা হচ্ছে ইংলিশ এসে রাইটিং, যেটা এতদিন অবধি সেভাবে ছিল না, আর ট্র্যাডিশন অ্যান্ড বেঙ্গল কালচার অফ বেঙ্গল। এছাড়া শোনা যাচ্ছে কিছু কিছু ভাবে কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জায়গাটাকেও থেকে দেবে, বা ইন্টারন্যাশনাল রিলেশন থেকে কিছু প্রশ্ন রাখবে, যেটা এতদিন অবধি দিত না ওরা। তো এই জায়গাগুলো হয়তো অ্যাড অন হতে পারে, তবে এইটা একদম মেনশন যে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল পুরো নতুন একটা বিষয় অ্যাড অন হচ্ছে, এবং ইংলিশ এসে অ্যাড অন হচ্ছে। এবার যারা শুরু করছো, আমি বলবো একদম বেসিক এখন যেগুলো আছে, যেগুলো বললাম শুরুতে, তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, এগুলো দিয়েই পড়ো। মোটামুটিভাবে 2025 প্রিলিমিনারি এক্সাম হতে হতে এটুকু বলতে পারি নেক্সট বছর মানে 2025 ডিসেম্বরের আগে প্রিলিমিনারি এক্সাম হচ্ছে না। তো একটা বছর তুমি সময় পাচ্ছ, একটা বছরের আগেই তুমি এগুলোকে রেডি করে নাও, যেগুলো নর্মাল এখন আছে সেগুলো তো থাকছেই, তার সাথে ইনক্লুশন মানে নতুন অ্যাড হওয়া বিষয় এটা এগুলো আস্তে আস্তে ইংলিশ এসেটাকে প্র্যাকটিস করো। যখন তুমি ইংলিশ বা বেঙ্গলির যে রাইটিং স্কিল, যেটা রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, এগুলো করছো, তার সাথে সাথে ইংলিশ এসে লেখাটাও প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। অল্প অল্প করে স্টেপ বাই স্টেপ যাও, বাট প্রথমেই এত কিছু নিয়ে ভেবো না, একদম বেসিক সিলেবাস মানে বেসিক সিলেবাস অনুসারে তুমি চলো। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক, জিকে, ম্যাথস, জিআই মানে রিজনিং যেটাকে বলে, সেগুলো নিয়ে শুরু করো। ঠিক আছে, তারপর একটা লেভেল অথবা তোমার বললাম আমি 1-1.5 মাসে তুমি প্রথম বইটাকে পড়লে, দ্বিতীয় বইটাকে রেডি করলে, তারপরে তৃতীয় বইয়ের দিকে যখন তুমি যাচ্ছ, তৃতীয় বইটা পড়ার পর তুমি তখন মানে অলমোস্ট এটা করতে করতে তোমার 4-5 মাস লেগে যাবে। আজকে যদি আমি ধরি 4-5 মাস মানে অলমোস্ট মে মাস তোমার কমপ্লিট হচ্ছে। এই সময়তে এসে আস্তে আস্তে তুমি এই ট্র্যাডিশন অফ বেঙ্গলের দিকে এগো। ঠিক আছে, কারণ জেনারেলি এই ওরিয়েন্টেড এখনো প্রপারলি বই তুমি পাবে না। তুমি বলে কেন স্যার, বাজারে তো আছে নো ইয়োর সেট ফেট, এরকম বই আছে, অবশ্যই আছে, কিন্তু ট্র্যাডিশন অফ বেঙ্গলে নিয়ে ওখানে যে খুব বিশাল কিছু আছে এমনটাও নয়। তার জন্য বলবো
যখন ওই সময়টা তুমি বইও পেয়ে যাচ্ছ, একদম প্র্যাকটিক্যাল ব্যাপার, এবং তারপর দাঁড়িয়ে তুমি পড়াশোনাটাকেও প্রপারলি এগোতে পারছো। ওকে, আর ইংলিশ এসের ক্ষেত্রেও তাই। তবে হ্যাঁ, শুরুতে ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টসের একটা প্রবলেম শুরু হয়। কি প্রবলেম? যে স্যার এত কিছু সিলেবাস, অনেকের ক্ষেত্রে নতুন লাগছে, এত এত সিলেবাস পড়তে হবে, না পড়বো না। দেখো, যদি স্বপ্ন থাকে, স্বপ্ন পূরণ করার জন্য মানুষ সব কিছু করতে পারে, মানুষ চাইলে পারে না এমনটা বোধহয় কিছু হয় না। তো সেখানে বলবো যে কোথাও একটা মেন্টারশিপ তুমি নেওয়ার চেষ্টা করো, যেটা তোমার প্রিপারেশনকে অনেকটাই বুস্ট আপ করবে। কোথা থেকে মেন্টারশিপ নেবে? তোমার পছন্দের কোনো অনলাইন বা অফলাইন ইনস্টিটিউট যেটা রয়েছে সেখান থেকে মেন্টারশিপ নিতে পারো। চাইলে তুমি আন্ডার 24/7 আমাদের যে ডাব্লিউবিসিএস এর ব্যাচ রয়েছে মহাপ্যাক প্রো, সেখানেও তুমি কিন্তু এনরোল করতে পারো। ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো যদি দেখো, এর কিন্তু দুটো ভার্সন। একটা আমাদের ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো এর ক্ষেত্রে 18 মাসের ভ্যালিডিটি আছে, 12 মাসের ভ্যালিডিটি আছে। ওকে, তো আমি যদি তোমাদের বলি যে ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো এর 18 মাসের যে ভ্যালিডিটি যে জায়গাটা, সেটার ভ্যালু কত, আমি দুটোই তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো, 18 মাস আর 12 মাস ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে যদি দেখা যায়, 18 মাসের যেটা দাম সেটা পড়বে 14,336। স্যার এত টাকা? এর মধ্যে বলে রাখি, এটা নিয়ে আর কিচ্ছু নেওয়ার প্রয়োজন নেই, কোনো একটা বই কেনানোর প্রয়োজন নেই, কারণ এর মধ্যে প্রিলিমিনারি, মেন্স, অপশনাল, ইন্টারভিউ সব তুমি পেয়ে যাবে। আর যদি দেখো 12 মাসের যেটা ভ্যালিডিটি আছে, তার দাম পড়ছে 10,239 টাকা। বাট এত টাকা দিতে লাগবে না, একটু কমবে যদি তুমি Y327 কুপন কোড প্লাস কয়েন ইউজ করে ব্যাচটা এনরোল করো। এর মধ্যে কি কি থাকছে? প্রিলিমিনারি, মেন্স, অপশনাল, ইন্টারভিউ, এর সাথে সাথে তোমাদের 14খানা হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। তার সাথেই এর মধ্যেই কিন্তু রাখা হয়েছে তোমাদের মক টেস্ট থেকে শুরু করে ইবুকস এবং ক্লাস নোটস, ক্লাস পিডিএফ। এছাড়াও ডাব্লিউবিসিএস অফিসাররা তোমাদের এখানে কিন্তু প্রপারলি গাইড করবেন আমাদের পাশাপাশিও। তো সেখানে 12 মাসের ভ্যালিডিটি যদি এই কোড এবং কয়েন ইউজ করে নাও, কত আসবে? দাম আসবে 9,878 টাকা। আর 18 মাসের যদি দেখো, তার দাম কত আসবে? 18 মাসেরটার ক্ষেত্রে যদি দেখো, তার দাম আসবে তোমার জেনারেলি 13,830 টাকা। ওকে, সো যারা যারা মনে করছো নিয়ে নিতে পারো। তবে নেওয়ার আগে একটা ছোট্ট ইনফরমেশন রাখি, আমাদের সামনে যেহেতু আইডিও আসছে এবং ডাব্লিউবিসিএস এর ক্লাসও আমি এখানে নিচ্ছি প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার সন্ধ্যে 6টায়, তার জন্য একটা স্পেশাল গ্রুপ খুলেছি, এটা সম্পূর্ণ সবাই জয়েন হতে পারো, এবং সেই গ্রুপে আমি ক্লাস লিঙ্ক এবং ক্লাস পিডিএফ সম্পূর্ণভাবে তোমাদেরকে প্রোভাইড করে দিই। এর জন্য কোনো পে বা কিচ্ছু করতে হয় না। হ্যাঁ, তবে এখানকার ক্লাস দিয়ে যতটা আমরা চেষ্টা করছি, যেহেতু দুটো করে ক্লাস আমি সপ্তাহে নিচ্ছি, এখন ডেইলি ক্লাস নিতে পারছি না, তো সেক্ষেত্রে তো সবটা সম্ভব না, তার কারণ দেখো আমাদের ব্যাচের ক্লাসও নিতে হয়, তোমরা এখানে আমাদেরকে দেখো ঠিকই। তো এর জন্য ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রোতে তোমরা এনরোল করে নিতে পারো। তবে নেওয়ার আগে অবশ্যই এই নাম্বারে ফোন কল বা হোয়াটসঅ্যাপ করে নিও 7908913089। আর আইডিও এবং ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রয়োজনে যে গ্রুপটা খুলেছি সেম নাম্বারেই, সেটা সম্পূর্ণভাবে সবাই জয়েন হতে পারো 7908913089। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, অটোমেটেড গ্রুপ জয়েনের লিঙ্ক তোমার কাছে পৌঁছে যাবে। সো কি করে নেবে ব্যাচটা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে অ্যাপসটাকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, আন্ডার 24/7 অ্যাপসটাকে এই সেশনের ডেসক্রিপশন বক্সে। তারপরে দেখবে এরকম এসছে স্টেট এক্সাম, সেখানে ক্লিক করো। তারপরে দেখবে এরকম এসছে গভর্নমেন্ট জব এক্সাম, মানে স্টেট এক্সামে ক্লিক করবে। তারপরে ওয়েস্ট বেঙ্গল স্টেটে ক্লিক করো। তারপরে দেখবে ইংলিশে এসছে হ্যালো, এখানে ক্লিক করো। তারপরে ইমেল মোবাইলে ক্লিক করো। তারপরে এই পুরো জায়গাটা ক্লিক করে সাইন আপ করে নাও। সাইন আপ করার পর এরকম ইন্টারফেস, এখানে স্টোরে গিয়ে এখানে দেখবে ডাব্লিউবিসিএস লেখা, এখানে গিয়ে ক্লিক করলেই তুমি ডাব্লিউবিসিএস এর পুরো জায়গাটা পেয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখানটাকে ক্লিক করার পরে ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রোকে দেখতে পারবে। মহাপ্যাক প্রোতে ক্লিক করার পর তুমি দেখবে এরকম জায়গা চলে এসেছে, এখানে লেখা আছে এন্টার কুপন কোড। এখানে কি কুপন কোড বসিয়ে দাও Y327, এর মধ্যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দাও, দামটা কমবে। এরপরে ইউজ কয়েন করলে দামটা আরো কমে গিয়ে ওই দামটা চলে আসবে 18 মাসের ক্ষেত্রে। নিচে দেখবে ওখানে তোমাদের সিলেকশন মানে ক্যাটাগরি দেওয়া রয়েছে, কত 18 আর 12 মাসের নেবে সেই ওয়াইজ। তো সেই ওয়াইজ তুমি সিলেকশন করে ব্যাচটা এনরোল করে নিও। ওকে, তবে আমি আবারও বলবো নেওয়ার আগে অবশ্যই 7908913089 নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন কল করে নিও। সি ইউ সুন, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ টু অল অফ ইউ, টাটা।